এই বায়োমলিকিউলস এই চ্যাপ্টারটা বের করো। দেখো বায়োমলিকিউলস চ্যাপ্টারে এই চ্যাপ্টারটা না এনসিইআরটি তে একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক নেই। আমি ঠিক অ্যারেঞ্জমেন্টে পড়াবো, হ্যাঁ। আমি পর পর যেটা যেটা পড়াবো সেই পেজটাই খুলবা, তাহলেই হয়ে যাবে। কারণ এনসিইআরটির অ্যারেঞ্জমেন্টে পড়ালে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? ও বায়োমলিকিউলস আমাদের সেলের মধ্যে কোন কোন মলিকিউল পাওয়া যায় সেটা নিয়ে। বায়োমলিকিউল মানে আমরা কি বলবো, আমাদের এর আগের এই ইউনিটের আগের চ্যাপ্টারটা কি ছিল, সেল, তাই না? আর সেলের সেল মেমব্রেন কি দিয়ে তৈরি বলতো? সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন, তাই না? তাহলে এগুলো নিয়ে আমরা পড়বো, লিপিড প্রোটিন এগুলোর স্ট্রাকচার নিয়ে পড়বো। তারপরে হচ্ছে প্ল্যান্ট কোন ফর্মে ফুডকে স্টোর করে রাখে বলতো? কোন ফর্মে স্টোর করে? স্টার্চ, এগুলো পড়বো। কোন ফর্মে ফুড বানায়? গ্লুকোজ, এগুলোর স্ট্রাকচার আমরা পড়বো। আমাদের জেনেটিক মেটেরিয়াল কি? ডিএনএ, তারপরে কারো কারো কি হয়, আরএনএ, এগুলোর স্ট্রাকচার আমরা পড়বো। বায়োমলিকিউল মানে সেলের মধ্যে যে মলিকিউলস গুলো আছে তাদের ডিটেলস থাকবে। এই চ্যাপ্টারটা কিন্তু পুরো কেমিস্ট্রি, হ্যাঁ। এখানে কিন্তু বায়োলজি কম, কেমিস্ট্রি এখানে বেশি। তো চ্যাপ্টারটা বেশ ভালোভাবেই শুরু করেছে। এনসিইআরটির সব কিছুই পড়বা, এখান থেকে কোয়েশ্চেন কিছু আসবে না ইন্ট্রোডাকশন থেকে, কিন্তু এটা পড়া উচিত। আমরা টিচাররা যেহেতু পড়ি, তো আমাদের স্টুডেন্টেরও পড়া উচিত। আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়েই পড়াতে হয় 11 12। যেমন ফার্স্ট এই ইয়েটাতে মানে প্যারাগ্রাফটাতে বলেছে কি, যে যদি তুমি আহ এখানে কোথায় গেল, প্ল্যান্ট টিস্যু বা অ্যানিমাল টিস্যু, বা মনে করো কোনো মাইক্রোবিয়াল পেস্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, যাই নাও না কেন, ওটাকে যদি কেমিক্যাল অ্যানালাইজ করো, আর তুমি যদি আর্থ ক্রাস্ট মানে মাটি, ওটাকেও যদি কেমিক্যাল অ্যানালাইজ করো, এগুলো মার্ক করো না, তাহলে তুমি দেখতে পাবে কি, যে প্ল্যান্ট টিস্যু মানে লিভিং থিংস এর মধ্যে যে এলিমেন্ট গুলো পাওয়া যায়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সেভারাল আদার্স, আর্থ ক্রাস্টের মধ্যেও সেগুলোই পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়, যে however a closer examination reveals that the relative abundance of carbon and hydrogen with respect to other element is higher in any living organism than in Earth's crust. টেবিল নাম্বার 9.1 এ দেওয়া আছে, একটা 9.1 বলে একটা টেবিল আছে, কি কি দেওয়া আছে কম্প্যারিজন করে দেওয়া আছে, আমি ওটা পরে বলে দিচ্ছি। এবার তার মানে কি, অর্গানিজমের মধ্যে লিভিং অর্গানিজমের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের কম্পাউন্ড বেশি আর্থ ক্রাস্টের থেকে। এবার আমাকে বলো, কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি কম্পাউন্ডকে কি বলে? কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি কম্পাউন্ডকে কি বলে? ক্লাস 10 এর পড়া, কি বলে? অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড এগুলো বলবা, একটু মানে ট্রাই করবা, ভুল হোক তাও চেষ্টা করবা, দেখবা মিলে গেলে ভালো লাগবে। তো এই যে আমি বায়োমলিকিউলস গুলোর যে কথা বললাম, লিপিড, প্রোটিন, গ্লুকোজ, স্টার্চ, ডিএনএ, আরএনএ, সবগুলোর মধ্যে কি কমন বলতো? কার্বন আর হাইড্রোজেন। এটা সব অর্গানিক কম্পাউন্ড। কার্বন আর হাইড্রোজেন ছাড়াও আরো অনেক কিছু আছে, বাট কার্বন আর হাইড্রোজেন হচ্ছে মেইন এটাতে। তাহলে আমরা চলে আসি হচ্ছে বায়োমলিকিউলস। তো আমাদের সেলের মধ্যে বা আমাদের বডির মধ্যে কি কি কেমিক্যালস আছে, কি কি কম্পাউন্ড আছে, তার জন্য একটা অ্যানালাইসিস, দুই রকমের অ্যানালাইসিস হয়। অ্যানালাইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন, কিভাবে করব আমরা কেমিক্যাল কম্পোজিশন? একটা হচ্ছে অ্যাসিড সলিবিলিটি টেস্ট, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, Cl3C COOH।
কিচ্ছু না, জিনিসটা বলে দিই তোমাকে। তুমি এক তুমি মনে করো একটা প্ল্যান্ট, মনে করো একটা লিফ, হ্যাঁ, বা মনে করো কোনো একটা মানে অ্যানিমালের মাসল, মাংস টাংস কিছু একটা নিলা, ওটাকে এরকম মর্টার আর প্যাসেল দিয়ে ভালো করে গ্রাইন্ডিং করলা। গ্রাইন্ডিং করে তুমি একটা পেস্ট, লিভিং মানে অর্গানিক ম্যাটারের একটা পেস্ট বানালা। ঠিক, এবার তুমি একটা বিকার নিলা, ওই বিকারের মধ্যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নিলা। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নিলা। ওটার মধ্যে কি নিলা? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, Cl3, C, C, ফর্মুলাটা মনে রেখো। ট্রাইক্লোরো, তিনটা ক্লোরিন আছে তাই ট্রাইক্লোরো। অ্যাসিটিক অ্যাসিড CH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ইয়ে করো, সাইলেন্ট করো। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুমি এই যে পেস্ট করে দেওয়া যে অর্গানিক ম্যাটারটা এটা দিয়ে দিলা। তাহলে অর্গানিক ম্যাটারটা দেওয়ার পরে কি হবে বলো তো? যে এই অর্গানিক ম্যাটারের মধ্যে কিছু জিনিস ডিসলভ হবে, কিছু জিনিস ডিসলভ হবে, ঠিক আছে? আর কিছু ম্যাটেরিয়াল উইল নট ডিসলভ, কিছু জিনিস ডিসলভ হবে না। তার মানে ওগুলো ছোট ফ্র্যাকশন হিসেবেই থেকে যাবে, ওগুলো ফ্র্যাকশন হিসেবেই থেকে যাবে। ঠিক, বুঝছো তো? এমন কোনো কঠিন এক্সপেরিমেন্ট বলছি না কিন্তু। এবার কি করলা তুমি? এরকম একটা ফানেল নিলা, এরকম একটা ফানেল নিলা, তারপরে তুমি একটা বিকার নিলা, এরকম একটা বিকার নিলা। ফানেলের এই জায়গাটাতে একটা কটন বা একটা মনে করো ইয়ে পেপার রেখে দিলে, কটন রেখে, কটনও রাখতে পারো, বা হচ্ছে তুমি চিজ ক্লথ রাখতে পারো। এনসিইআরটি তে লেখা আছে, আমি বলে দিচ্ছি। কটন রাখতে পারো বা চিজ ক্লথ রাখতে পারো। আর ওটার মধ্যে এই যে তুমি সলিউশনটা বানালা, এই যে সলিউশনটা যে বানালা, এই সলিউশনটাকে এটার মধ্যে এরকম করে ঢেলে দিতে হবে। সলিউশনটাকে এটার মধ্যে ঢেলে দিলাম, ঠিক। তাহলে এই কটন ক্লথ বা কটন বা চিজ ক্লথ দিয়ে ওটাকে ফিল্টার হয়ে কিছু পোর্শন, মানে ধীরে ধীরে করতে হবে খুব, কিছুটা মানে জিনিস এখানে চলে আসবে। এটাকে বলবো কি? ফিল্ট্রেট, হ্যাঁ কি না? এটাকে কি বলবো? ফিল্ট্রেট। আর কিছু জিনিস তোমার হচ্ছে কটন বা চিজ ক্লথের মধ্যে কিছু জিনিস আটকা পড়ে যাবে। এই যে যেগুলো জিনিস ডিসলভ হলো না, সেগুলো জিনিস ওখানে আটকা পড়ে যাবে। এটাকে বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে রিটেনটেড। এটাকে বলবো কি? রিটেনটেড। এবার ফিল্ট্রেট, ফিল্ট্রেটের মধ্যে কি থাকে? যেগুলো জিনিস ডিসলভ হলো, মানে ওটাকে বলে অ্যাসিড সলিউবল পুল। এই টার্মিনোলজি গুলো মনে রেখো। ফিল্ট্রেট মানে যেটা নিচের দিকে চলে আসলো, তার মধ্যে ওর মধ্যে যত যেগুলো জিনিস ডিসলভ হয়েছিল সেগুলো ছিল, তাই ওটাকে বলে অ্যাসিড সলিউবল পুল, মানে অ্যাসিডের মধ্যে যেগুলো সলিউবল, ডিসলভ। আর যেগুলো রিটেন্টেড থেকে গেল এখানে, সেটাকে বলে হচ্ছে অ্যাসিড, কি বলবো বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে বলো তো। অ্যাসিড ইনসলিউবল পুল, অ্যাসিড ইনসলিউবল পুল। এই কেমিক্যাল অ্যানালাইসিসটা বুঝতে পারলা এইটুকুনি? এবার সায়েন্টিস্টরা করলো কি? অ্যাসিড সলিউবল পুলের আলাদা করে অ্যানালাইসিস করলো, আলাদা করে অ্যানালাইসিস করলো। আর অ্যাসিড ইনসলিউবল পুলের আলাদা করে অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিসের বেশি ডিটেলে আমি যাব না, অ্যানালাইসিসের অনেক প্রসেস আছে, ওগুলো বড় হলে যদি মানে কেমিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ো বা রিসার্চ লেভেলে, তাহলে ওগুলো জানতে পারবা বা গ্রাজুয়েশনে। তো যাই হোক, অ্যানালাইসিস করলো, তো অ্যাসিড সলিউবল পুলকে যখন অ্যানালাইসিস করলো কি না, দেখলো কি এর মধ্যে কিছু অর্গানিক ম্যাটার পাওয়া যাচ্ছে, এর মধ্যে কিছু অর্গানিক ম্যাটার পাওয়া যাচ্ছে।
কিছু ইনঅর্গ্যানিক ম্যাটার পাওয়া যাচ্ছে। অর্গানিক ম্যাটার মানে কি বলবো, অর্গানিক মানে কি বলতো, কি কি থাকবে, কি কমন, কার্বন আর হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, সাচ অ্যাজ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার গ্লুকোজ, ধরে নাও গ্লুকোজ, গ্লুকোজ, তারপরে ধরে নাও ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপরে ধরে নাও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তারপরে মনে করো নিউক্লিওটাইড। এই সব টার্মিনোলজি শিখে যাওয়া, নিউক্লিওটাইড, এগুলো পেলো হচ্ছে অর্গানিক ম্যাটার। মানে এগুলো সব জিনিস কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। আর ইনঅর্গানিক যেই অ্যানালাইসিস করলো, যে ইনঅর্গানিক, এগুলো এখানে পেলো হচ্ছে তোমার সোডিয়াম পেলো, ক্যালসিয়াম পেলো, পটাশিয়াম পেলো, আয়রন পেলো, এগুলো ইনঅর্গানিক। মানে এগুলো শুধু এরকম না, এগুলোর কম্পাউন্ড পেলো। মনে করো এনএ মানে কি পেলো, ধরে নাও NaCl পেলো, কথাটা বুঝতে পারলা? এরকম শুধু এনএও পাওয়া যায়, আবার এন এর কম্পাউন্ডও পাওয়া যাবে, মানে এলিমেন্টও পাওয়া যাবে, কম্পাউন্ডও পাওয়া যাবে। এই ইনঅর্গানিক লেভেলে যখন অ্যানালাইসিস করবে, কিছু এলিমেন্ট পাবে, কিছু কি পাবে, কম্পাউন্ড পাবে। এগুলো কি স্যার? এগুলোকে অর্গানিক, এগুলোকে কম্পাউন্ডই বলবো, এগুলোকে কম্পাউন্ডই বলবো, এগুলো কোনোটাই এলিমেন্ট। এইটুকুনি বুঝতে পারলে? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। দেখো খুবই ইম্পর্টেন্ট, নিজের রেসপেক্টিভও এটা খুব ইম্পর্টেন্ট। এবার কোয়েশ্চেনটা হচ্ছে, অ্যাসিড ইনসলিউবল পুলকে যখন অ্যানালাইসিস করলো, তখন শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ড পেল। ইনঅর্গানিক কত এখানে থাকে না, খুবই কম, মানে ম্যাক্সিমাম অর্গানিক কম্পাউন্ডই পেল। এখানে অর্গানিক ইনঅর্গানিক দুটোই পেল, ওখানে শুধু অর্গানিক কম্পাউন্ডই পেল। আর ওই অর্গানিক কম্পাউন্ড গুলোর ফর্ম হচ্ছে প্রোটিন, তারপরে মনে করো স্টার্চ বা গ্লাইকোজেন, তারপরে মনে করো হচ্ছে ফ্যাট অর লিপিড, তারপরে হচ্ছে পেলো ডিএনএ বা আরএনএ। এগুলো পেলো হচ্ছে অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে। এবার কেউ আমাকে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলতে পারবা, আমি, তোমরা জানো না তাও একটু কমন সেন্স খাটালে এটা বলা যায়, যে অ্যাসিড সলিউবল পুলের মধ্যে যেগুলো আছে সেগুলো কেন ডিজলভ হলো, এই যে ডিজলভ হলো, আর যেগুলো রিটেনটেড মানে অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে যেগুলো আছে সেগুলো কেন ডিজলভ হলো না, একটু বলতে পারবা? একটু বুদ্ধি খাটালে বলা যায়, খুব কমন সেন্স দিয়ে বলা যায়। ভেরি গুড। এগুলো যেগুলো ডিজলভ হলো, এগুলোর মলিকিউলার ওয়েট খুবই কম, মানে এগুলো ছোট সাইজের জিনিস, মলিকিউলার ওয়েট ইজ স্মল, তাই এগুলো ডিজলভ হয়ে গেল। ডিজলভ হওয়া মানে কি, ওয়াটারের মলিকিউলের মাঝখানে ঢুকে যাওয়া, ইন্ট্রামলিকিউলার স্পেসের মাঝখানে ঢুকে যাওয়া। আর এগুলো কেন ডিজলভ হলো না, এদের মলিকিউলার ওয়েট ইজ হাই, এদের মলিকিউলার ওয়েট হচ্ছে অনেক বেশি, বড় বড় সাইজের। তো যেগুলোর মলিকিউলার সাইজ হচ্ছে তোমার ছোট, এগুলোকে নাম দেওয়া হলো ম্যাক্রোমলিকিউল, সরি, ম্যাক্রো মানে তো বড়, কি বলবো, মাইক্রোমলিকিউল। এগুলোকে বললো মাইক্রোমলিকিউল। আর যেগুলোর সাইজ বড় সেগুলোকে নাম দেওয়া হলো ম্যাক্রোমলিকিউল। বুঝতে পারছো তো? এইবার একটা জাস্ট একটা জিনিস বলবো, যে এই যে অর্গানিক কম্পাউন্ড যেগুলো হচ্ছে তোমার মাইক্রোমলিকিউল, এগুলো দিয়েই অর্গানিক কম্পাউন্ড ম্যাক্রোমলিকিউল গুলো তৈরি হয়।
অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয় বলো তো, ছোটবেলার পড়া। অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? প্রোটিন। ডাইজেশনে পড়েছিলে না যে প্রোটিন সিম্পলার ফর্ম কি? অ্যামাইনো অ্যাসিড, তাই না? তারপরে হচ্ছে গ্লুকোজ মানে সিম্পল সুগার দিয়ে কি তৈরি হয়? কমপ্লেক্স সুগার, স্টার্চ, গ্লাইকোজেন, তাই না? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে কি তৈরি হয়? ফ্যাট বা লিপিড। আর এইবার এইটা এই ক্লাসে নতুন শিখবা, নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় ডিএনএ আর আরএনএ। তো ছোট ছোট জিনিসগুলো দিয়ে তৈরি হয় বড় বড় জিনিসগুলো। সব আছে বইতে, আর রেকর্ডিং হচ্ছে, পরে ভিডিও দেখেও নিতে পারবা। এই জিনিসটা বুঝতে পারলা? এটা এটা যদিও ইনঅর্গানিক টেস্টের আরো একটা আলাদা, ইনঅর্গানিক যে মেটেরিয়াল গুলো আছে এগুলোর একটা আলাদা আরেকটা টেস্ট আছে। এটা এই টেস্ট, এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটার নাম কি? অ্যাসিড, অ্যাসিড কি যেন বললাম, অ্যাসিড, অ্যাসিড সলিউবিলিটি টেস্ট। এটার নাম কি? অ্যাসিড সলিউবিলিটি টেস্ট। কোন অ্যাসিড ইউজ করা হলো এখানে? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর এই যে অ্যাসিড সলিউবিলিটি টেস্ট, এটা কোথা থেকে কত অবধি পড়বো? এটা পড়বো হচ্ছে এখান থেকেই পড়তে হবে। এখান থেকে শুরু করবা। মোট কথা এই যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, দেখো এখানে সব লেখা আছে যে এই যে দেখো লেখা আছে চিজ ক্লথ অর কটন, ওই যে যেটা দিয়ে ফিল্টার করবো, বুঝতে পারছো? তাহলে একটা ফিল্ট্রেট হয়ে গেল যেটা নিচে পড়ে যাবে, আর একটা সেটা যেটাকে বলবো হচ্ছে অ্যাসিড সলিউবল পুল। আর যেটা হচ্ছে রিটেনটেড মানে যেটা কটনে আটকে গেল, সেটা কি হয়ে গেল? অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন বা অ্যাসিড ইনসলিউবল পুল। এবার সায়েন্টিস্ট যখন এই অ্যাসিড সলিউবল পুলকে যখন অ্যানালাইজ করলো, কি পেলো? থাউজেন্ডস অফ অর্গানিক কম্পাউন্ড। তার সাথে ইনঅর্গানিকও ছিল। এই ইনঅর্গানিকের একটা আলাদা টেস্ট আছে, ওটা একটু পরে বুঝাচ্ছি। এগুলো অতটা নেসেসারি না, ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন অ্যাবাউট কিভাবে অ্যানালাইসিস করে, ওটা জানার দরকার নেই। এখান থেকে মোট কথা এত অবধি। আর এটার লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, অল দ্য কার্বন কম্পাউন্ড দ্যাট উই গেট ফ্রম লিভিং টিস্যু ক্যান বি কল্ড বায়োমলিকিউলস। ঠিক আছে, এগুলো মার্কিং গুলো ভালো করে করবো। এবার ইনঅর্গানিক যে মেটেরিয়াল গুলো বললাম, ইনঅর্গানিক মেটেরিয়াল গুলোর একটা আলাদা, এই যে নাইট্রো, সোডিয়াম, ক্যালসিয়াম, তোমার পটাশিয়াম, আয়রন, এগুলোকে টেস্ট করার আর একটা প্রসেস আছে। মানে এগুলোকে আলাদা আরো ভালোভাবে টেস্ট করা যায়। এই যে আমাদের সেলের মধ্যে ইনঅর্গানিক কম্পাউন্ড কি কি আছে সেগুলোকে আলাদাভাবে টেস্ট করার একটা এক্সপেরিমেন্ট আছে। কিসের জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা করব? ইনঅর্গানিক এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ডের জন্য। যেই টেস্টটা করব সেটা হচ্ছে তোমার, সেটার নাম হচ্ছে, ওটা তো ছিল অ্যাসিড সলিউবিলিটি টেস্ট, আর এটার নাম হবে হচ্ছে তোমার অ্যাশ অ্যানালাইসিস মেথড। এটার নাম হচ্ছে অ্যাশ অ্যানালাইসিস মেথড। অ্যাশ অ্যানালাইসিস মেথডে তুমি ইনঅর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক এলিমেন্টকে তুমি ডিটেক্ট করবা কি কি ইনঅর্গানিক এলিমেন্ট আছে, ঠিক? তাহলে মনে করো এটা একটা লিভিং একটা পার্ট, মনে করো একটা লিফ বা একটা মাসেল। এবার এর মধ্যে কি আছে? এর মধ্যে অর্গানিক কম্পাউন্ডও আছে, আবার কি আছে? ইনঅর্গানিক কম্পাউন্ডও আছে। তোমার এখন তোমার টার্গেট কি? কোনটাকে ডিটেক্ট করা? ইনঅর্গানিককে ডিটেক্ট করা। তাহলে তোমাকে কি করতে হবে? অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক যা জিনিস আছে ওটাকে সরাতে হবে, বুঝতে পারলাম? এবার অর্গানিক জিনিস কি দিয়ে তৈরি? মেইন জিনিসটা কি? কার্বন, ঠিক? এটুকুনি ক্লিয়ার তো? তাহলে এবার তুমি কি করবা? তুমি এই আহ এই লিভিং মেটেরিয়ালটাকে প্রথমে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে
এটাকে একটা ফার্নেস মেশিন বলে একটা মেশিন হয়, ফার্নেস বলে একটা মেশিন হয়। ওই মেশিনের, এই মেশিনটার ইয়েটা কি, মানে স্পেশালিটি কি, এয়ারের অ্যাবসেন্সে, না এয়ারের অ্যাবসেন্স না, আহ, এটা এটার ভিতরে প্রচন্ড টেম্পারেচার, মোটামুটি ধরে নাও নিয়ারলি 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই অর্গানিক, মানে এই লিভিং পার্টটাকে বার্ন করে দেয়। এবারে এইখানে একটা আউটলেট আছে, ওই আউটলেটটা দিয়ে কি হবে বলতো, যা ধোঁয়াটা বেরিয়ে যাবে, স্মোকটা এখান দিয়ে বেরিয়ে যাবে, স্মোক। এবার যখন বার্নিং হচ্ছে, বার্নিং এ হেল্প করে কোন গ্যাস, বার্নিং এ হেল্প করে কোন গ্যাস বলো, অক্সিজেন। তাহলে যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যে কার্বন ছিল, কার্বন আর অক্সিজেন লেগে কি গ্যাস হয়ে যাবে জানো, কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইডটা স্মোক হয়ে বেরিয়ে গেল, বুঝলা? তাহলে যত কার্বন ছিল, কার্বন সব বেরিয়ে গেল, মানে কি সরে গেল, অর্গানিক কম্পাউন্ড সব সরে গেল। তাহলে যে ছাইটা পড়ে থাকবে, মানে যেই অ্যাশটা যেটা পড়ে থাকবে, ধরে নাও যে অ্যাশটা যেটা পড়ে থাকলো, ওই অ্যাশের মধ্যে তাহলে শুধু কি থাকবে, ইনঅর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক এলিমেন্টস। এটাকে বলে অ্যাশ অ্যানালাইসিস মেথড। যে হাউ টু নো দিস এ স্লাইটলি বাট ডিফারেন্ট বাট ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট। ডিস্ট্রাকটিভ কেন বলেছে, কারণ এখানে বার্ন করছি তাই। যে যত অর্গানিক কম্পাউন্ড ছিল সব হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে গেল, যে কার্বন কম্পাউন্ড মানেই তো অর্গানিক কম্পাউন্ড, কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে গেল, বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে অ্যাশ। এবার এই অ্যাশটাকে যখন অ্যানালাইসিস করবা, দেখবা যে অনেক ইনঅর্গানিক কম্পাউন্ড, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম আরো অনেক ইনঅর্গানিক কম্পাউন্ড, তারপরে সরি এগুলো ইনঅর্গানিক এলিমেন্ট, এলিমেন্টও পাবা, আবার কি পাবা বলো তো, কম্পাউন্ডও পাবা। যেমন সালফেটের কম্পাউন্ড পাবো, ধর ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ফসফেট পাবা, ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট, এরকম। এগুলোকে কিন্তু অ্যাসিড সলিউবল পুলের মধ্যেও কিন্তু ছিল। দেখো আমি কিন্তু ইনঅর্গানিক ফ্র্যাকশনটাকে, ইনঅর্গানিক জিনিসগুলোকে আমি অ্যাসিড সলিউবল পুলের মধ্যেও করেছিলাম না, দেখো তো, এই যে অ্যাসিড সলিউবল পুলের মধ্যেও করেছিলাম। কিন্তু আরো আলাদা করে আরো ভালোভাবে ডিটেক্ট করার একটা পদ্ধতি হচ্ছে কি, অ্যাশ অ্যানালাইসিস মেথড। তাহলে এটা কত অব্দি পড়বা, এটা এত অব্দি পড়বা, এই যে এত অব্দি। হ্যাঁ, বলো। ইন্টারাপ্ট করবে। এবার আরো অনেক কিছু এখান থেকে তুমি পাবা, যে হাইড্রোজেন পাবা, অক্সিজেন পাবা, ক্লোরিন পাবা, কার্বন পাবা, এরা আরো অনেক কিছু পাবা। আমাকে দুই রকম ভাবে অ্যানালাইসিস করতে হবে, যে এমনও হতে পারে যে আমাকে আহ এলিমেন্টের জন্য এলিমেন্টাল অ্যানালাইসিস করতে হতে পারে, কি কি এলিমেন্ট পাবো, ঠিক। আবার আমাকে কম্পাউন্ডের জন্য অ্যানালাইসিস করতে হতে পারে, কম্পাউন্ড কি কি, সালফেট, ফসফেট, এগুলো কম্পাউন্ড, কম্পাউন্ডের জন্য আবার আলাদা রকমের অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করার মেথডোলজিতে আমি যে বেশি যাব না, কারণ ওগুলা এনসিইআরটি তে নাই। খালি লেখা আছে যে এলিমেন্টের জন্য আলাদাভাবে অ্যানালাইসিস করতে হয়, কম্পাউন্ড মানে ইনঅর্গানিক এলিমেন্টের জন্য আলাদাভাবে অ্যানালাইসিস করতে হয়, ইনঅর্গানিক কম্পাউন্ডের জন্য আলাদাভাবে অ্যানালাইসিস করতে হয়, ব্যাস। তো কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউতে এই কম্পাউন্ড গুলোকে ফাংশনাল গ্রুপ বলে, যেমন তোমরা ক্লাস 10-এ পড়েছো লাস্ট চ্যাপ্টারে অ্যালডিহাইড, কিটোন, আরো বড় হলে পড়বা অ্যারোমেটিক। কিন্তু বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা ফাংশনাল গ্রুপ ইউজ করব না, আমরা এদেরকে বলবো অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড, এগুলো আমরা টার্মিনোলজি ইউজ করব। তাহলে একদম শুরুতে আমি কি দিয়ে যেন শুরু করেছিলাম, একদম শুরুতে ইন্ট্রোডাকশনে, যে লিভিং অর্গানিজম আর আর্থ ক্রাস্টের মধ্যে প্রায় সেম সেম এলিমেন্ট পাওয়া যাচ্ছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে না, টেবিল নাম্বার 9.1। তো টেবিল নাম্বার 9.1 পরের পেজে এখানে চলে আসো। এখানে দেখো আর্থ ক্রাস্ট আর হিউম্যান বডিতে কোন এলিমেন্টের পার্সেন্টেজ কত সেটার কম্প্যারিজন করা আছে। যেমন আর্থ ক্রাস্টে হাইড্রোজেন আছে 0.14%,
আর হিউম্যান বডিতে আছে 0.5%, মানে একটু বেশি, এরকম করে কম্প্যারিজন করা আছে। এটার রেফারেন্সটাও দেওয়া আছে কোন বই থেকে বা কোথা থেকে নিয়েছে, অ্যাডাপ্টেড ফ্রম সিএনআর রাও আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রি, এই বইটা থেকে এই ডেটাটা নিয়েছে। মানে কি লেখা আছে? ও ও নতুন বইতে ডেটা একটু আলাদা আছে না, নতুন বইতে যেটা আছে সেটাই পড়বা কিন্তু, হ্যাঁ। এখানে মনে হয় 9.5 আছে না, বাকিগুলা ঠিক আছে কি, নাকি বাকিগুলাও আলাদা? পুরোনো পুরোনো তারপর বইটা কার বইতে 0.5 আছে পুরোনো? শুধু দুইটা বইতে, বাকি সবারটাতে 9.5। তোমার বইতে কি আছে? ওই নতুনটাই মনে রাখো, সবাই 9.5 করে নাও। আরে 9.5 করে নাও, 2024 মনে হয়, এটা 2025। 9.5 করে নাও, 9.5 করে নাও, বাকিগুলা ঠিক আছে, বাকিগুলা দেখে দেখে নাও তো, ঠিক আছে। আর আমরা যে ইনঅর্গানিক যে পার্টটা পড়লাম, হয়েছে? এবার আবার এদিকে চলে আসুন। ইনঅর্গানিক যে কম্পাউন্ড বা এলিমেন্ট গুলো পড়লাম, সেগুলো মেনলি আমাদের লিভিং টিস্যুতে কি কি পাওয়া যায় তারও একটা লিস্ট দেওয়া আছে। ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওয়াটার, তারপরে কি কি কম্পাউন্ড পাওয়া যায়, এগুলো এলিমেন্ট আর এগুলো কম্পাউন্ড। সোডিয়াম সোডিয়াম এগুলো সব আয়নিক ফর্মে থাকে, ঠিক আছে। আর এবার চলে আসা হচ্ছে ওয়াটারও, যদিও কম্পাউন্ডের মধ্যেই পড়ে যাবে। এইবার যেহেতু এখানে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে দেওয়া নেই, একদম যেখানে তোমরা চলে আসবা সেটা হচ্ছে, দেখো একটা আছে, বায়ো বায়ো ম্যাক্রো মলিকিউলস। এই যে এই পেজটা বের করো, 2-3টা পেজ পরেই আছে বায়ো ম্যাক্রো মলিকিউলস। আমাদেরকে একটু ঠিক করে অ্যারেঞ্জমেন্ট, মানে ঠিক অ্যারেঞ্জমেন্টে পড়তে হবে। তাহলে অ্যাসিড সলিউবল পুল ছিল আর অ্যাসিড ইনসলিউবল পুল ছিল, তাই না? অ্যাসিড সলিউবল পুল ছিল, অ্যাসিড সলিউবল পুল ছিল, একটু মনে করে বলবা অ্যান্সার। আর একটা ছিল অ্যাসিড ইনসলিউবল পুল। এবার আমি একটা জিনিস লিখেছিলাম, অ্যাসিড সলিউবল পুলগুলোর মলিকিউলার ওয়েট কম ছিল না বেশি ছিল? কম। আর অ্যাসিড ইনসলিউবল পুলের কি ছিল, মলিকিউলার ওয়েট হাই। তো যেগুলোর লেস ছিল ওগুলোর নাম কি দিয়েছিলাম, মাইক্রো মলিকিউল। আর যেগুলো বেশি ছিল সেগুলোর নাম কি ছিল, ম্যাক্রো মলিকিউল। ঠিক আছে। তো এখানে আমরা যেটা পড়বো বায়ো ম্যাক্রো মলিকিউল। বায়ো ম্যাক্রো মলিকিউল গুলোর মধ্যে কি কি আছে সেগুলো পড়বো। ম্যাক্রো মলিকিউলের মধ্যে পড়ে যাবে হচ্ছে তোমার প্রোটিন পড়ে যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে কমপ্লেক্স সুগার, শুধু স্টার্চ লিখবো না কারণ অনেক কমপ্লেক্স সুগার হয়, কার্বোহাইড্রেট যখন পড়াবো এই চ্যাপ্টারে জানতে পারবে। কমপ্লেক্স সুগার, তারপরে হচ্ছে লিপিড, তারপরে হচ্ছে আমাদের ডিএনএ, আরএনএ, এগুলো সব ম্যাক্রো মলিকিউল, বায়ো ম্যাক্রো মলিকিউল। হুম। আর অ্যাসিড সলিউবল পুল মানে মাইক্রো মলিকিউলের মধ্যে কি পড়বে, ছোট ছোট। প্রোটিন কি দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড। কমপ্লেক্স সুগার কি দিয়ে তৈরি হবে, সিম্পল সুগার বলবো, হ্যাঁ। অনেক সিম্পল সুগার হয় গ্লুকোজ ছাড়াও। আচ্ছা। আর ডিএনএ আরএনএ কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইড। এবার এখানে একটা কোয়েশ্চেন দাঁড়ালো যে স্যার তুমি লিপিডকে মাইক্রোমলিকিউলের মধ্যেও লিখেছো আবার লিপিডকে ম্যাক্রোমলিকিউলের মধ্যেও লিখেছো। লিপিড মানে তো ফ্যাট, হিসাব মতো তোমার এখানে লিপিড কি দিয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড আর
গ্লিসারল, তাই কি না? তো তোমার হিসাব মতো এটা লেখা উচিত ছিল। এবার এটা এখন আপাতত এটা এক্সেপশন হিসাবে মনে রাখো, আমি একটু পরে এক্সপ্লেন করছি। এক্সেপশন, এটা লিপিডটা শুধু এক্সেপশন। এবার মলিকুলার ওয়েট লেস বলতে স্যার কত কত মানে হলে আমি মাইক্রোমলিকিউল বলবো আর কত হলে ম্যাক্রোমলিকিউল বলবো? যদি লেস দেন 1000 ডাল্টন, যদি লেস দেন 1000 ডাল্টন হয় তাহলে মাইক্রোমলিকিউল। আর যদি মোর দেন 1000 ডাল্টন হয়, মানে মলিকুলার ওয়েটের কথা বলছি, মলিকুলার ওয়েটকে ডাল্টন ইউনিট দিয়ে ইয়ে করা হয়, ডিনোট করা হয়। মোর দেন 1000 ডাল্টন হলে ওটাকে বলবো ম্যাক্রোমলিক। তো এইখানে দেখো এই ডাল্টনের কনসেপ্টটা কিন্তু লেখা আছে যে অ্যাসিড সলিউবল পুল তো মাইক্রোমলিকুল, তাই কি না? তো ওগুলো কেন ডিসলভ হয়ে গেল? কারণ ওদের মলিকিউলার ওয়েট হচ্ছে 18 থেকে 800 ডাল্টনের মধ্যে। তাহলে এটা কি মোর দেন 1000 হলো না লেস দেন? লেস দেন, তাহলে এগুলো মাইক্রোমলিকিউল হবে। কিন্তু অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন তাদের হবে মোর দেন 1000 ডাল্টন। এখানে খালি একটাই এক্সেপশন, কি বললাম? এক্সেপশন কি বললাম? লিপিড। লিপিড বাদ দিয়ে, মানে লিপিডকে মাইক্রোমলিকিউলে রাখা উচিত, কিন্তু প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড মানে কমপ্লেক্স সুগার, তার সাথেও লিপিডকেই রেখেছে। লিপিডকে মাইক্রোমলিকিউলে রাখা উচিত কারণ ওর মলিকিউলার ওয়েট তোমার 800 ডাল্টন মানে 1000 ডাল্টনের থেকে কম। তাহলেও তবুও ওকে ম্যাক্রোমলিকিউলেই লিখে রেখেছে। বোঝো কিন্তু কি বললাম? আবার আবার রিপিট করছি, লিপিড এখানে কেন এক্সেপশন? লিপিডের মলিকিউলার ওয়েট ইজ লেস দেন 1000 ডাল্টন। তাহলে লেস দেন 1000 ডাল্টন হলে ওকে কোন ক্যাটাগরিতে রাখা উচিত? ম্যাক্রো না মাইক্রো? মাইক্রোতে রাখা উচিত, কিন্তু তবু ওকে ম্যাক্রোতেই রেখেছে। ওটা একটু আমি পরে এক্সপ্লেন করে দিচ্ছি যে মলিকুলার ওয়েট লেস দেন 1000 ডাল্টন আর ইউজুয়ালি রেফার টু অ্যাজ মাইক্রোমলিকিউল আর সিম্পলি বায়োমলিকিউল। আর যেগুলোর বেশি হয়, মানে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনে যেগুলো পাওয়া যায়, সেগুলো হয়ে গেল ম্যাক্রোমলিকিউল আর বায়ো ম্যাক্রোমলিকিউল। ঠিক? তাহলে এটাকে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। এবার এক্সেপশনটা আমি এখান থেকে এক্সপ্লেন করছি। এক্সেপশনটাকে আমি এখান থেকে এক্সপ্লেন করছি যে লিপিড যার মলিকুলার ওয়েট 800 ডাল্টনের থেকে কম, তবুও ওকে ম্যাক্রো মলিকুলের মধ্যে রাখা হচ্ছে কেন? আছো তো? হারায় যায় না কিন্তু, যতই তোমার কমপ্লেক্স লাগুক না কেন। মনে করো এটা হচ্ছে একটা সেল। এবার একটা সেল মেমব্রেন কি দিয়ে তৈরি বলো? লিপিড। মনে পড়ছে লিপিডের বাইলেয়ার? এর আগের চ্যাপ্টারে পড়িয়েছি, সেল চ্যাপ্টারে। ফসফোলিপিড, হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেল, মনে পড়লো? আর প্রোটিন, ঠিক? আচ্ছা, এবার মনে করো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াও তো মেমব্রেন দিয়ে সারাউন্ডেড না? ওটার মেমব্রেনেও কি থাকবে? ওটার মেমব্রেন আর সেল মেমব্রেন সেম। আচ্ছা, ভ্যাকুওলেরও মেমব্রেন আছে, হ্যাঁ কি না? ভ্যাকুওলের মেমব্রেন আর সেল মেমব্রেনও সেম। নিউক্লিয়াসেরও মেমব্রেন আছে, ওটারও মেমব্রেন সেল মেমব্রেন সেম। তার মানে এত জায়গা থেকে আমি লিপিড পাচ্ছি, হ্যাঁ কি না? এত জায়গা থেকে আমি কি পাচ্ছি? লিপিড পাচ্ছি। ভালো করে বোঝো কিন্তু, মলিকুলার লেভেলে এখন বুঝতে হবে। এবার একটা লিপিডের স্ট্রাকচার কি? একটা হেড থাকে, একটা টেল থাকে। হেডটা হচ্ছে হাইড্রোফিলিক, আর টেইলটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে জলের প্রতি অ্যাট্রাক্টেড হয়, আর হাইড্রোফোবিক মানে জল থেকে দূরে পালায়। এবার একটু আগে আমরা অ্যাসিড সলিবিলিটি টেস্ট করলাম। তারপরে অ্যাসিড সলিবিলিটি টেস্টে আমরা কি করলাম? যে আমরা লিভিং টিস্যুটার একটা ক্রাশ, একটা এরকম গ্রাইন্ড করে একটা পেস্ট বানালাম, তাই কি না?
পেস্ট বানিয়ে ওটাকে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দিলাম। এবার ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ওটা হচ্ছে একটা সলভেন্ট, তার মানে ভাবো ওটা কি একটা সলভেন্ট। তো যখনই সলভেন্ট মানে ধরে নাও একটা সলভেন্ট দিলাম, এবার ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড তো আর আমি কনসেন্ট্রেটেড নিব না, নিশ্চয়ই আমি ডাইলিউট নিব। ডাইলিউট মানে ওর মধ্যে কি মিশানো থাকবে বলো তো? ডাইলিউট অ্যাসিড মানে ওর মধ্যে কি মিশানো আছে? ওয়াটার মিশানো আছে। বুঝতে পারছো তো? তো মনে করো এটা একটা সলিউশন যার মধ্যে আমি লিভিং টিস্যুটাকে এখন দিব, গ্রাইন্ড করে লিভিং টিস্যুটাকে দিব। এবার গ্রাইন্ড করলে কি আর সেই সেল মেমব্রেনের এই যে স্ট্রাকচারটা কি আর ইনট্যাক্ট থাকবে? বা মাইটোকন্ড্রিয়ার সেল মেমব্রেন, নিউক্লিয়াসের সেল মেমব্রেন, ভ্যাকিওলের সেল মেমব্রেন, এগুলো কি আর ইনট্যাক্ট থাকবে? এগুলো ভেঙে যাবে। ভেঙে গিয়ে লিপিড গুলো সব আলাদা আলাদা হয়ে যাবে, হ্যাঁ কি না? লিপিড গুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবার লিপিডের এই হাইড্রোফিলিক টেইল, সরি হাইড্রোফিলিক হেড আর হাইড্রোফোবিক টেইল এরকম নেচার হওয়ার জন্য এই ছুটে ছুটে যাওয়া লিপিড গুলো এরকম মিজেল ফর্ম করবে। কি ফর্ম করবে? মিজেল। তোমাদেরকে কার্বন অ্যান্ড কম্পাউন্ড চ্যাপ্টারে সোপ পড়িয়েছিলাম, সোপ। ওইখানে সোপের মধ্যে এরকম মিজেল ফর্ম হচ্ছিল, মনে আছে? তো হাইড্রোফিলিক হেড গুলো জলের দিকে আছে, বাইরের দিকে কি আছে? সলভেন্টের মধ্যে কি আছে? জল। তাহলে ওগুলো হাইড্রোফিলিক জন্য ওয়াটারের দিকে থাকবে, আর টেল গুলো ওয়াটারের অপোজিটে ভিতরের দিকে থাকবে, মিজেলের ভিতরের দিকে থাকবে। মিজেল মানে একটা বাবলের মতো তৈরি করবে। তো একটা লিপিড, একটা লিপিডের মলিকিউলার ওয়েট, একটা লিপিডের মলিকিউলার ওয়েট ইজ লেস দেন 1000 ডাল্টন। কিন্তু লিপিড কি আর একা একা থাকতে পারে? যখনই আমি টিস্যুটাকে ক্রাশ করে ওটার যখনই সলিউশন বানাবো, লিপিড গুলো একসাথে হয়ে কি বানিয়ে দিচ্ছে? কি বানিয়ে দিচ্ছে? মিজেল বানিয়ে দিচ্ছে। তো যখন অনেকগুলো লিপিড একসাথে হয়ে গেল তখন কি আর ওটা 1000 ডাল্টন হবে? ওটার ওটার মলিকুলার ওয়েট কত হয়ে যাবে? মোর দেন 1000 ডাল্টন। তাহলে ওটা তোমার অ্যাসিড সলিউবল পুলের মধ্যে যাবে নাকি কটনটার মধ্যে আটকা পড়ে যাবে? আটকা পড়ে যাবে। তাহলে সেই জন্য as a single lipid we consider it as a micromolecule, but a single lipid will not form in a solution. It will always be in a state of micelle. বুঝলা কথাটা? সেই জন্য ওটা যদিও একটা লিপিড মাইক্রোমলিকিউল, কিন্তু যখনই ওটা যখন সলিউশন বানাবো ওটা এরকম মানে অনেকগুলো লিপিড একসাথে লেগে ভারী হয়ে যায়। সেই জন্য ওটা ম্যাক্রোমলিকিউলের মধ্যে পড়ে যাবে। বুঝলা ঘটনাটা? এটা নিতে আসলে পারবা, যারা নিট দিবা নিতে আসে তো এই কোশ্চেন গুলা। তো ব্যাপারটা হচ্ছে যে দে দে দেন হোয়াই ডু লিপিডস whose molecular weight do not exceed, দেখো ডু নট এক্সিড 800 ডাল্টন। তাহলে ওটাকে কেন অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন মানে ম্যাক্রোমলিকিউলের আন্ডারে রাখা হলো? দেখো এখানে সব লেখা আছে যে লিপিডস আর ইনডিড স্মল মলিকিউলার ওয়েট, মানে একটা লিপিডের ওয়েট কম, বাট যখনই ওটার সলিউশন বানাবে the arranged into structure like cell membrane, তারপরে আদার যে মেমব্রেন ওদের থেকে যখন ওগুলো ডিট্যাচ হবে তখন ওগুলো সবগুলো একসাথে কি হয়ে যায়? একটা ব্রোকেন ইনটু পিসেস এন্ড ফর্ম এই যে ভেসিকল। ভেসিকল মানে এখানে কি বলতো? মিজেল। মিজেল ফর্ম করে। এবার মিজেলটার ওয়েটটা হয়ে যায় বেশি। এই যে দিস ভেসিকলস গেট সেপারেটেড অ্যালং উইথ অ্যাসিড ইনসলিউবল পুল। মিজেলটা ইনসলিউবল পুলের মধ্যে থেকে যায়। সে লিপিড আর নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকিউল, কিন্তু যেহেতু একসাথে থাকে সবগুলো তাই এটাকে ম্যাক্রোমলিকিউলের মধ্যেই ধরা হচ্ছে। তো এবার চলে আসো তাহলে অ্যাসিড সলিউবল পুল। অ্যাসিড সলিউবল পুলের মধ্যে কি কি থাকবে? অ্যাসিড সলিউবল পুলের মধ্যে রাফলি সাইটোপ্লাজমিক কম্পোজিশন গুলো থাকবে, মানে এই সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, মানে যেগুলো ছোট ছোট মলিকিউল সেগুলো থাকবে। আর ম্যাক্রোমলিকিউল ফ্রম সাইটোপ্লাজম যেমন প্রোটিন প্রোটিন এগুলো থাকবে হচ্ছে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে। ঠিক আছে? এগুলো দিয়েই আমাদের তৈরি হয় লিভিং টিস্যু বা অর্গানিজম। এটা হয়ে গেল। ইন সামারি, ইফ উই রিপ্রেজেন্ট দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ লিভিং টিস্যু from abundance point of view and arrange them class wise, we observe that water is most abundant. Water is most abundant chemical in living organism. At table number 9.4 এই যে
এখানে দেওয়া আছে ওয়াটার সব থেকে বেশি থাকে, তারপরে প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট, তারপরে লিপিড, তারপরে নিউক্লিক অ্যাসিড, তারপরে আয়নস। ঠিক আছে, এর মধ্যে তাহলে এই যে প্রোটিন থেকে নিউক্লিক অ্যাসিড এগুলো হচ্ছে সব অর্গানিক, এগুলো অর্গানিক। আয়ন হয়ে গেল ইনঅর্গানিক, কারণ এগুলোর সবগুলোর মধ্যে কি আছে, কার্বন হাইড্রোজেন আছে, আর ওয়াটারও ইনঅর্গানিকের মধ্যেই পড়ে যাবে। বুঝলা কথাটা? কোনটা কত পার্সেন্ট আছে একটু দেখে দেখো। সিবিএসসির বোর্ড এক্সামের জন্য এই তোমার হচ্ছে টেবিল গুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু নিচের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে হলো, দেখো, আহ, সাজিয়ে পড়তে হবে, আমরা যেভাবে শুরু করেছি সেইভাবেই চালাতে হবে। এইবার চলে আসবা এর ওপরের টপিকটাতে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস, এইটাতে আসো। পর 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 ঠিক করে আসতে হবে। প্রাইমারি মেটাবোলাইট, প্রাইমারি আমি হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখলাম, প্রাইমারি বলতে এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট। প্রোটিন, ফ্যাট, স্টার্চ, ডিএনএ, আরএনএ। প্রোটিন কি দিয়ে তৈরি বলো? অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। স্টার্চ কি দিয়ে তৈরি? গ্লুকোজ। ডিএনএ কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড। মানে তুমি ম্যাক্রো ম্যাক্রো মলিকিউল নাও, চাই মাইক্রো মলিকিউল নাও, মানে মোট কথা এগুলা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস। মেটাবোলাইটস মানে বায়োমলিকিউল, ওটা আলাদা কোনো কিছু না। মেটাবোলাইট মানেই হচ্ছে বায়োমলিকিউলস। এই যে উই কল বায়োমলিকিউলস অ্যাজ মেটাবোলাইটস। ঠিক আছে, এখান থেকে এত অবধি পড়বা যে আমাদের মানে প্রাইমারি মেটাবোলাইটস গুলো কি কি, ওগুলোই জাস্ট এখান থেকে এইটুকুনির মধ্যে লেখা আছে, মার্কিং গুলো করে নাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এবার সেকেন্ডারি মেটাবোলাইটসে চলে আসি। যখন সায়েন্টিস্টরা প্ল্যান্ট, ফাঙ্গি, মাইক্রোবিয়াল সেল এদেরকে অ্যানালাইসিস করলো, দেখলো কি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো ডিএনএ আরএনএ ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে। যেমন আহ, অনেক রকমের পিগমেন্ট পাওয়া যাচ্ছে, ক্যারোটিনয়েড, অরেঞ্জ কালারের পিগমেন্ট, অ্যানথ্রোসায়ানিন, এটাও একটা রেড কালারের পিগমেন্ট। কিছু অ্যালকানয়েডস পাওয়া যাচ্ছে, এগুলো কি প্রোটিন? এগুলো কি লিপিড? এগুলো কি কার্বোহাইড্রেট? না, এগুলো বাদ দিয়ে আরো অনেক মলিকুল পাওয়া যাচ্ছে। এগুলোকে বললো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট। কিসের মধ্যে পাওয়া গেছে বললাম? প্ল্যান্ট, ফাঙ্গাল অ্যান্ড মাইক্রোবিয়াল সেল, ওগুলোর মধ্যে আরো অনেক কিছু পাওয়া গেল। টার্পিনয়েডস, মনোটার্পিন, ডাইটার্পিন, টার্পিন, টার্পিন তেলের নাম শুনছো? টার্পিন তেল, ওই যে টার্পিনয়েডস। তারপর হচ্ছে এসেনশিয়াল অয়েল, লেমন গ্রাস অয়েল। অনেক রকমের টক্সিন পাওয়া যায়, অ্যাব্রিন, রাইসিনের নাম শুনেছো? রাইসিন এটা একটা বিষ। তারপরে হচ্ছে লেকটিন। তারপরে অনেক রকমের ড্রাগস পাওয়া যায় যেগুলো দিয়ে ওষুধ বানায়। তারপরে হচ্ছে পলিমেরিক সাবস্টেন্স, যেমন রাবার পাওয়া যায় না গাছ থেকে, ওটা কি প্রোটিন? ওটা কি কার্বোহাইড্রেট? না, এগুলো আলাদা ফর্ম। গামস পাওয়া যায়, প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ, এগুলো পাওয়া যায়। এগুলোকে তখন নাম দিল কি? সেকেন্ডারি মেটাবোলাইট। ওখান থেকে অত অব্দি আর একটা আলাদা ব্র্যাকেট করো কি কি সেকেন্ডারি মেটাবোলাইট, আর এই চার্টটা ইম্পর্টেন্ট, এই তোমার হচ্ছে টেবিলটা। তো স্যার এই সেকেন্ডারি মেটাবোলাইটস গুলোর কি কাজ? এগুলো কি করে প্ল্যান্টে, ফাঙ্গিতে বা মাইক্রোবিয়াল? কাজগুলো হচ্ছে in defini sorry identifiable functions and play known role is normal physiological processes, মানে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে কাজে লাগে। বাট কি লেখা আছে যে we do not at the moment understand the role or function of all the secondary metabolite। কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যে অ্যাকচুয়াল কি কাজ করে ইন দা হোস্ট অর্গানিজম, মানে যার থেকে পাওয়া গেছে। কিন্তু মানুষ এগুলোকে নিজের কাজে লাগায়, তাই কি না? হিউম্যান ওয়েলফেয়ারের জন্য এগুলো কাজে লাগে, যেমন রাবার আমাদের কাজে লাগে, হ্যাঁ কি না? ড্রাগস, স্পাইসেস, সেন্ট, পিগমেন্ট, এগুলো আমাদের কাজে লাগে, আবার ইকোনমিক্যাল কাজে এগুলো দিয়ে ব্যবসা ট্যাবসা করে। তো এটা হয়ে গেল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। আচ্ছা,
এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ঠিক। হ্যাঁ, তাহলে এবার আমরা চলে আসি কেমিস্ট্রিতে। এগুলো যে এই প্রাইমারি আর সেকেন্ডারি মেটাবোলাইটস যে পেজটা আছে তার আগের পেজে যে যত কেমিক্যাল স্ট্রাকচার গুলো আছে এগুলো এগুলো সব প্রাইমারি মেটাবোলাইটস কিন্তু এগুলো সবই কিন্তু কি প্রাইমারি মেটাবোলাইটস, একটাও সেকেন্ডারি মেটাবোলাইট না। এগুলো সব প্রাইমারি মেটাবোলাইট আর এগুলোর স্ট্রাকচারই আমরা পড়বো। তো তার আগে এবার আমরা এই চার্টটা একবার দেখে নিই, একবার জাস্ট ইয়ে করে নিই, যে রিমাইন্ড করে নিই। এটা অলরেডি আমাদের হয়ে গেল যে মাইক্রোমলিকিউল মাইক্রোমলিকিউল 800 ডালটন থেকে, সরি 18 ডালটন থেকে 800 ডালটন, বা বলতে গেলে লেস দেন 1000 ডালটন, ওর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, সিম্পল সুগার, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, নিউক্লিওটাইড থাকে। আর মাইক্রোমলিকিউল মানে হচ্ছে হয়ে গেল মোর দেন 1000 ডালটন, যার মধ্যে প্রোটিন, এনজাইম, কমপ্লেক্স সুগার যেমন স্টার্চ, সেলুলোজ, কাইটিন, এগুলো সব কমপ্লেক্স সুগার। লিপিড বা ফ্যাট, ডিএনএ, আরএনএ যেগুলোকে নিউক্লিক অ্যাসিড বলে। তো ব্যাপারটা হচ্ছে কি যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি? প্রোটিন। সিম্পল সুগার দিয়ে কি তৈরি? কমপ্লেক্স সুগার। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে কি তৈরি? লিপিড। আর নিউক্লিওটাইড দিয়ে কি তৈরি? ডিএনএ বা আরএনএ। এবার আমরা যেভাবে এবার যে শুরু করব যে জিনিসটা, প্রথমে আমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার পড়বো, তারপরে অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা পড়বো, তারপরে প্রোটিনের স্ট্রাকচার পড়বো। লেভেল আপ করতে হবে ধীরে ধীরে। প্রথমে আমরা সিম্পল সুগারের স্ট্রাকচার পড়বো, সিম্পল সুগার দিয়ে কিভাবে কমপ্লেক্স সুগার তৈরি হয় ওটা পড়বো, তারপরে কমপ্লেক্স সুগারের স্ট্রাকচার পড়বো। এরকম করে জিনিসটা স্টেপ বাই স্টেপ আসবে। ঠিক। তাহলে প্রথমে চলে আসি আমরা অ্যামাইনো অ্যাসিড। আবার চলে আসো একেবারে সেকেন্ড পেজে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হচ্ছে তোমার কোথায় গেল? এই যে এই একদম নিচের সেকেন্ড পেজের একদম নিচের প্যারাগ্রাফে চলে আসো। আছে এখান থেকে এই যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, বুঝছো? দেখছো কেমন সব অগোছালো করে দেওয়া? এই মানে এই চ্যাপ্টারটা কেন জানি না খুব অগোছালো করে দেওয়া, ঠিক করে অ্যারেঞ্জ করা নেই। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবার স্ট্রাকচারে চলে আসি। অ্যামাইনো অ্যাসিড, তুমি মিথেন চেনো? মিথেন, মিথেন চেনো? CH4, মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স, মনে পড়ছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকালাইন, অ্যালকাইন। তো মিথেন, এন মানে একটা কার্বনের কত ভ্যালেন্সি হয়? 4 ভ্যালেন্সি, হ্যাঁ কি না? স্বয়ং মা কালী, 4টা হাত। তো এর যদি 4টা হাতে 4টা হাইড্রোজেন থাকে তাহলে ওটা হয়ে গেল কি? মিথেন। এবার যদি আমি হাইড্রোজেন গুলোকে সাবস্টিটিউট করি, কি বললাম? আমি যদি হাইড্রোজেন গুলোকে সাবস্টিটিউট করি, বলো সাবস্টিটিউট করা মানে কি? হাইড্রোজেনকে সরিয়ে অন্য কোনো কিছু যদি ঢুকাই, যেমন আমি এই দিকের হাইড্রোজেনটাকে সরিয়ে যদি আমি এখানে অ্যামিন গ্রুপ ঢুকাই NH2, হলো? যদি এই হাইড্রোজেনটাকে সরিয়ে আমি যদি কার্বক্সিল গ্রুপ ঢুকাই COOH, আর যদি আমি নিচের হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে যদি একটা ভ্যারিয়েবল গ্রুপ ঢুকাই, এটা আর মানে যা কিছু হতে পারে, এটা আর এর জায়গায় অনেক কিছু হতে পারে, হাইড্রোজেন হতে পারে, মিথাইল গ্রুপ হতে পারে, হাইড্রক্সি মিথাইল হতে পারে, অনেক কিছু হতে পারে। তাই আর হচ্ছে তোমার কি বললাম? ভ্যারিয়েবল, মানে ওটা চেঞ্জ হতে পারে, ভ্যারিয়েবল গ্রুপ। তাহলেই এটা হয়ে গেল, মিথেনটা এখন হয়ে গেল কি বলতো? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকে আমি সিম্পল ওয়ার্ডে বলবো, অ্যামাইনো অ্যাসিড ইজ এ সাবস্টিটিউয়েন্ট অফ মিথেন in which at least one amine group and one
কার্বক্সিল গ্রুপ উইল বি প্রেজেন্ট, মাস্ট। একটা অ্যামিন গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ, একটা হাইড্রোজেন, আর আরটা যা কিছু হতে পারে ভেরিয়েবল গ্রুপ, এই তিনটা হচ্ছে থাকতেই হবে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। জিনিসটা কোথা থেকে শুরু করলাম বুঝতে পারলা তো? মিথেন থেকে শুরু করলাম, কিন্তু মিথেনের হাইড্রোজেন গুলোকে সাবস্টিটিউট করে করে আমি অ্যামাইনো অ্যাসিড বানালাম। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এসেনশিয়াল কি বললাম? একটা অ্যামিন গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ, আর একটা হাইড্রোজেন থাকতেই হবে। আর এই যে একটা কার্বন, এটাকে বলা হয় আলফা কার্বন। যে আলফা কার্বন হচ্ছে এমন একটা কমন কার্বন যার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ লেগে থাকে, ওগুলো কেমিস্ট্রিতে পড়বা তোমরা। সেই জন্য অ্যামাইনো অ্যাসিডের আর একটা নাম হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। সব আছে এগুলো, আমি কিছু এনসিইআরটির বাইরে বলছি না, সব আছে আলফা অ্যামাইনো অ্যাসিড। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে যখন একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামিন গ্রুপটা হচ্ছে তোমার বেসের মতো বিহেভ করে, বেস, অ্যামিন গ্রুপটা বেসের মতো বিহেভ করে, আর কার্বক্সিল গ্রুপটা হচ্ছে অ্যাসিডের মতো বিহেভ করে। কার্বক্সিল গ্রুপটা কি করে? অ্যাসিডের মতো বিহেভ করে। বলো তো অ্যাসিড কোন আয়ন ছাড়ে? বলো তো কার্বন অ্যাসিড কোন আয়ন ছাড়ে? কোন জিনিসকে আমি অ্যাসিড বলবো যখন জলে মিশালে কোন আয়ন ছাড়লে এটাকে অ্যাসিড? হাইড্রোজেন আয়ন। তো এখানে কি হয় যে আলফা কার্বন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হচ্ছে অ্যামিন গ্রুপ। আর অনেক সময় হয় কি যে হাইড্রক্সিল গ্রুপটা COOH যে আছে না, এই হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, H+। এবার হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, তাহলে এটা মাইনাস, নেগেটিভলি চার্জড হয়ে যায়। আর নিচে আর গ্রুপ। তো যেহেতু এটা অ্যাসিডের মতো বিহেভ করছে, তাই এই পার্টটা হচ্ছে অ্যাসিড পার্ট। আর বেসিক বেস যে পার্টটা, ও কি করে? ও উল্টা হাইড্রোজেন নেয়। হাইড্রোজেন তো একটা প্রোটন, পজিটিভলি চার্জ, নাকি না? তাহলে ও কি হয়ে যাবে বলতো? NH3+ হয়ে যাবে। আগে ছিল NH2, একটা হাইড্রোজেন নিল, তাহলে হয়ে গেল NH3। এই এক্সট্রা হাইড্রোজেনটার মধ্যে পজিটিভ চার্জ থাকার জন্য ও হয়ে গেল পজিটিভলি চার্জ। ঠিক? তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড একটা সাইডে নেগেটিভলি চার্জড হতে পারে, একটা সাইডে, কি বললাম, একটা সাইডে নেগেটিভলি চার্জড হতে পারে, আর একটা সাইডে পজিটিভলি চার্জড হতে পারে। সেই জন্য অ্যামাইনো অ্যাসিডের এই ফর্মটাকে বলে জুইটার আয়নিক ফর্ম। কি বলে? জুইটার আয়নিক ফর্ম। মন দিয়ে শুনলে বুঝবা। আমি কিন্তু যত সহজ ভাবে বোঝানো যায় তত সহজ ভাবে বোঝাচ্ছি। জুইটার আয়নিক ফর্ম মানে এমন একটা কম্পাউন্ড যার একদিকে পজিটিভ থাকে, একদিকে নেগেটিভ থাকে, তাকে জুইটার আয়নিক ফর্ম বলে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা জুইটার আয়নিক ফর্ম। ও গেইন করতে পারে বাই গেইনিং হাইড্রোজেন আয়ন and also by losing হাইড্রোজেন আয়ন। কোন পার্টটা হাইড্রোজেন আয়ন গেইন করবে? অ্যামাইন, অ্যামিন গ্রুপটা, তাই কি না? আর কোন পার্টটা হাইড্রোজেন লুজ করবে বলো? ইন্টারঅ্যাক্ট করো, কার্বক্সিল গ্রুপটা। বুঝতে পারছো তো জিনিসগুলো ঠিক করে? এইবার শোনো একটা জিনিস যেটা বইতে লেখা নেই, কিন্তু তোমাদের কাছ থেকে আমি এই অ্যান্সারটা এক্সপেক্ট করি। যদি আমি অ্যামাইনো অ্যাসিডকে, যদি আমি অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাই, তাহলে দেখো তো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বেস আছে। হ্যাঁ, তাহলে বেস বা অ্যালকালাইন, বেসকে অ্যালকালাইও বলে, ওয়াটার ডিজলভ বেস, সরি বেস, বেসকে অ্যালকালাইও বলে। তাহলে অ্যাসিড প্লাস বেস কি তৈরি হবে বলো তো? সল্ট আর ওয়াটার। ঠিক? আচ্ছা, এবার আবার নিলাম অ্যামাইনো অ্যাসিড, আবার অ্যামাইনো অ্যাসিড দিলাম। এবার আমি অ্যামাইনো অ্যাসিডকে একটা বেসের সাথে রিঅ্যাক্ট করালাম, বেস বা অ্যালকালাই এর সাথে রিঅ্যাক্ট করালাম। দেখো তো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড পার্টও আছে, বলো তো? অ্যাসিড আছে, তাহলে অ্যাসিড প্লাস বেস আবার কি হবে বলো তো? সল্ট প্লাস ওয়াটার। অ্যামাইনো অ্যাসিড যখন ওকে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করানো হয় তখন বেস বা অ্যালকালাইয়ের মতো বিহেভ করে,
আর যখন বেসের সাথে রিয়াক্ট করানো হয় তখন অ্যাসিডের মতো বিহেভ করে। বলো তাহলে অ্যামাইনো অ্যাসিডকে কি বলবো, কি কম্পাউন্ড? অ্যামফো অ্যামফোটেরিক কম্পাউন্ড। ভেরি গুড, অ্যাটলিস্ট একজনের কাছ থেকে তো পেলাম। এটা ক্লাস 10-এ কিন্তু ছিল, অ্যামফোটেরিক কম্পাউন্ড। অ্যামাইনো অ্যাসিড না, অন্য একটা জিনিস ছিল, অ্যাসিড বেস চ্যাপ্টারে ছিল এইরকম অ্যামফোটেরিক। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক। অ্যালুমিনিয়াম অ্যাসিডের সাথে বেসের মতো বিহেভ করে, আবার বেসের সাথে অ্যাসিডের মতো বিহেভ করে। অ্যামফোটেরিক কম্পাউন্ড, এটা বইতে নাই, এটা আমি বইতে লিখে দিচ্ছি। আগে বলো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা বুঝতে পারলা কিনা বলো। আমি একবার জাস্ট এই এই জায়গাটাতে আমি একবার খালি বলে দিচ্ছি, একটা কিচ্ছু না, একটা আলফা কার্বন, ঠিক, এই দিকে রাখবা অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপ মানে NH2। তুমি এইভাবেও NH2 লিখতে পারো, কিন্তু আমি NH2 এইভাবে লিখি। আমি NH2টা N আর H2টা এই দিকে রাখি। হ্যাঁ, NH2 একদিকে রাখবো কার্বক্সিল গ্রুপ COOH, একদিকে রাখবো হাইড্রোজেন, মাস্ট। এই তিনটা, এই চারটা মাস্ট। তারপরে নিচের দিকে আর গ্রুপ। এবার আর গ্রুপ কত রকমের হতে পারে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। বই NCERT তে আর গ্রুপ তিনটাই আছে, ঠিক আছে, ওই তিনটা মনে রাখো তাহলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ওগুলো বাদ দিয়ে আরো অনেক আর গ্রুপ হয়, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তাহলে যা বুঝালাম অ্যামাইনো অ্যাসিড দেখবা তাই একদম লেখা আছে। অ্যামাইনো অ্যাসিড কন্টেন অ্যান অ্যামাইনো গ্রুপ NH2, একটা তোমার হচ্ছে, কোথায় গেল, অ্যামাইনো গ্রুপ কন্টেন, হ্যাঁ, অ্যান্ড অ্যাসিডিক গ্রুপ। বলো তো এখানে অ্যাসিডিক গ্রুপ কোনটা? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিডিক গ্রুপ কোনটা? কার্বক্সিল গ্রুপটা, COOH টা। আর এটাকে আমি কি বললাম, তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ইজ এ সাবস্টিটিউয়েন্ট অফ হোয়াট? সাবস্টিটিউয়েন্ট অফ মিথেন। দে আর সাবস্টিটিউটেড মিথেন। মিথেনের চারটা হাইড্রোজেনকে, তিনটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আলাদা আলাদা জিনিস বসিয়ে দাও, ওটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে। তো আর মাঝখানের কার্বনটাকে কি বলে? আলফা কার্বন। সেই জন্য অ্যামাইনো অ্যাসিডের আরেকটা নাম কি? আলফা অ্যামাইনো অ্যাসিড। দেখছো, যা যা বললাম মন দিয়ে শুনলে, NCERT টা পড়লে বুঝতে পারবা, না শুনলে NCERT পড়ে কেউ উদ্ধার করতে পারবে না, কিন্তু বুঝলে উদ্ধার করতে পারবা। তারপরে হচ্ছে ফোর সাবস্টিটিউয়েন্ট গ্রুপ অকুপাইং দ্য ফোর ভ্যালেন্সি পজিশন। ফোর সাবস্টিটিউয়েন্ট গ্রুপ মানে মিথেনের চারটা ভ্যালেন্স পজিশনে চারটা হাইড্রোজেন ছিল, তো এইখানে যদিও চারটাই সাবস্টিটিউট হচ্ছে না, একটা হাইড্রোজেন থেকেই যাচ্ছে, বাকি হাইড্রোজেন এইদিকে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে কার্বক্সিল গ্রুপ দিয়ে, এইদিকে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে অ্যামিন গ্রুপ দিয়ে, আর এইদিকে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে ভ্যারিয়েবল গ্রুপ দিয়ে। তাই দেখো লেখা আছে ফোর সাবস্টিটিউয়েন্ট গ্রুপস অকুপাইং দ্য ফোর ভ্যালেন্সি পজিশন, মানে চারটা হাতে চারটা হাইড্রোজেনকে চারটা জিনিস দিয়ে, যদিও এটা সাবস্টিটিউট হয় না, যাই হোক। দিজ আর সাবস্টিটিউয়েন্টস গুলো কি কি? হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, কার্বক্সিল গ্রুপ, এই যে কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, এই যে অ্যামাইনো গ্রুপ, এন্ড এ ভ্যারিয়েবল গ্রুপ ডেজিগনেটেড অ্যাজ আর গ্রুপ, এই যে আর গ্রুপ। বুঝলাম? বেসড অন দ্য নেচার অফ আর গ্রুপ, আর গ্রুপ এখন কি কি হতে পারে? আর গ্রুপ তোমার যা হাইড্রোজেন হতে পারে, মিথেন হতে পারে, সরি মিথাইল হতে পারে, হাইড্রোমিথাইল হতে পারে, অনেক কিছু, হাইড্রক্সি মিথাইল। তার উপরে বেস করে টোটাল 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। টোটাল 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মধ্যে পাওয়া যায়। তো এবার দেখো, আমি আগে তোমাদেরকে ছবিটা আগে দেখিয়ে দিই। এই যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ছবি হচ্ছে শুধুমাত্র এই তিনটা। বই থেকে বুঝতে পারবা তো, নাহলে আলাদা বক্স করে দাও, তাহলে সব স্ট্রাকচার গুলাই ফেলবা। আচ্ছা, এখানে দেখো তো, একটা অ্যামিন গ্রুপ আছে, আগে সবগুলো অ্যামাইনো অ্যাসিড এইদিকে দেখবা বই, এখন এইদিকে দেখো, একটা অ্যামিন গ্রুপ আছে, একটা কার্বক্সিল গ্রুপ আছে, একটা হাইড্রোজেন আছে, যদিও পজিশন গুলো আলাদা, দ্যাট ডাজন্ট ম্যাটার, আছে কিনা দেখো। অ্যামিন গ্রুপ আছে, কার্বক্সিল গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, অ্যামিন গ্রুপ আছে, কার্বক্সিল আছে, হাইড্রোজেন আছে, ঠিক। এবার এগুলো হচ্ছে আর গ্রুপ। প্রথম R1 R2 R3,
প্রথম আর গ্রুপে সাবস্টিটিউয়েন্ট কি? হাইড্রোজেন, ওটার নাম হয়ে গেল গ্লাইসিন। সেকেন্ড আর গ্রুপে সাবস্টিটিউয়েন্ট কি? মিথাইল, হয়ে গেল অ্যালানিন। থার্ড আর গ্রুপে সাবস্টিটিউয়েন্ট কি? হাইড্রক্সি মিথাইল, বলবা OH মানে হাইড্রক্সি, আর CH2 এইদিকে একটা দাগ আছে মানে এটা মিথাইল, এটা হয়ে গেল সেরিন। এই তিনটাই আছে তোমাদের বইতে, মনে রাখতে পারবা আশা করি। তিনটা অ্যামাইনো অ্যাসিড, তিনটা সাবস্টিটিউয়েন্ট, বাকি বাকি তো COOH, NH2 আর H, তাই কি না? তাহলে দেখো এই যে এবার এনসিইআরটি লাইন দেখিয়ে দিই, এই তিনটা এক্সাম্পল যে এনসিইআরটি তে লেখা আছে, যে যদি আর গ্রুপে তোমার হাইড্রোজেন থাকে, এর ছবির সাথে মিলাও, তাহলে ওটার নাম কি হয়ে গেল? গ্লাইসিন। যদি মিথাইল গ্রুপ থাকে কি নাম হয়ে গেল? অ্যালানিন। যদি হাইড্রক্সি মিথাইল থাকে তাহলে কি হয়ে যাবে? সেরিন। আছে? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে আরো অনেক আর গ্রুপ হয়, টোটাল 20, এখানে তো মাত্র তুমি তিনটা দেখলা, আরো 17টা আছে, ওগুলো তো এমনি দেখাই দিব জাস্ট। ঠিক আছে, আর এবার হচ্ছে নাম্বার অফ কার্বক্সিল গ্রুপ। হ্যাঁ, এবার চলে আসা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যারোমেটিক অ্যালিফেটিকে আসবো। আগে এবার এই তিনটা বোঝো, অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল। চ্যাপ্টারটার ওয়েটেজ কতটা বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হুম। এখন পর্যন্ত কোন তিনটা বললা? গ্লাইসিন, অ্যালানিন আর সেরিন। গ্লাইসিন, এই যে দেখো গ্লাইসিন, গ্লাইসিন, এই যে অ্যামিন গ্রুপ, এখানে NH3+ কেন করে দিয়েছে বলো তো? আমি বুঝাইছি কিন্তু, এ একটা হাইড্রোজেন আয়ন নিয়েছে জন্য। আর এটা COOH কে COO- কেন করেছে বলো তো? এ একটা হাইড্রোজেন ছেড়ে দিয়েছে জন্য, কি না? তো ওটা নিয়ে কনফিউজ হবো না, COO- মানে COOH, NH3+ মানে NH2, বুঝলা? তারপরে তো এখানে তো এমনি নর্মাল হাইড্রোজেন আছে। দেখো এখানে, এখানে হচ্ছে তোমার ইয়ে কি, সাবস্টিটিউয়েন্ট কি? হাইড্রোজেন। এটা হয়ে গেল গ্লাইসিন। আর একটা কি ছিল? অ্যালানিন না? মিথাইল গ্রুপ, অ্যালানিন। দেখবা আরো, যদি এই রকম সাবস্টিটিউয়েন্ট থাকে, এই যে এরকম অ্যামিন গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন ছাড়া দেখো আরো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে চলে আসলাম, এটা হয়ে গেল ভ্যালিন। যদি সাবস্টিটিউয়েন্ট এটা হয় তাহলে হয়ে গেল লিউসিন। যদি সাবস্টিটিউয়েন্ট তোমার এই রকম সাবস্টিটিউয়েন্ট হয় তাহলে হয়ে গেল প্রোলিন। যদি এরকম সাবস্টিটিউয়েন্ট হয় তাহলে হয়ে গেল আইসোলিউসিন। আর যদি এইরকম সাবস্টিটিউয়েন্ট হয়, ও এটা তো জানোই, এটা তো জানোই, সেরিন, CH2OH, হাইড্রক্সিমিথাইল, তাহলে হয়ে গেল সেরিন। আর যদি এরকম সাবস্টিটিউয়েন্ট হয় তাহলে হয়ে গেল থ্রিওনিন। তো এত কিছু মনে রাখতে হবে না, আমি বললাম এগুলো অনেক কঠিন, ওই তিনটা মনে রাখো অন্তত। এবার এই সবগুলোর মধ্যে তুমি একটা বেসিক জিনিস লক্ষ্য করো তো, আমি শুধু গ্লাইসিনটা দিয়ে বুঝাচ্ছি। বলো তো, এই অ্যামিন গ্রুপটার নেচারটা কি, অ্যাসিডিক না বেসিক? বেসিক। আর কার্বক্সিলিক অ্যাসিড COOH টার নেচারটা কি? অ্যাসিডিক, ঠিক? এবার এই অ্যামাইনো অ্যাসিডটার মধ্যে কয়টা বেসিক গ্রুপ আছে, কয়টা অ্যাসিডিক গ্রুপ আছে? তাহলে একটা অ্যাসিড একটা বেসকে নিউট্রাল করে দিবে, তাহলে এটা হয়ে গেল নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড, বুঝলা? এখানে কয়টা বেসিক গ্রুপ আছে, কয়টা অ্যাসিডিক গ্রুপ আছে? তাহলে হয়ে গেল একটা একটা করে থাকলেই হয়ে গেল নিউট্রাল। এগুলো সব দেখো নিউট্রালের আন্ডারে দেওয়া। কয়টা বেসিক? একটা। কয়টা অ্যাসিডিক? একটা, তাহলে হয়ে গেল নিউট্রাল। বুঝলা? ওখানে এনসিইআরটি নিউট্রাল অ্যাসিডে যদি একটা অ্যাসিডিক আর একটা, মানে একটা অ্যামাইনো গ্রুপ একটা কার্বক্সিল গ্রুপ, তাহলে হয়ে গেল নিউট্রাল। এবার চলে আসি হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। দেখো আগে অ্যামাইনো অ্যাসিডটা বোঝো, এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না নাকি? আমি চিনাই দিচ্ছি, দেখো
এইটা হচ্ছে তোমার আলফা কার্বন, এই যে এইটা হচ্ছে আলফা কার্বন, ঠিক। এটার সাথে এই যে হাইড্রোজেনটা এরকম ভাবে লাগানোর কথা ছিল, কিন্তু হাইড্রোজেনটা এখানে সাইডে লিখে দিয়েছে, বুঝতে পারবা? এই যে সাইডে হাইড্রোজেনটা লেখা। অ্যামিন গ্রুপ আছে, কার্বক্সিল গ্রুপ আছে। দেখো তো এখানে এটাকে কি বলবা? এটাও কার্বক্সিল গ্রুপ, হ্যাঁ কি না? তাহলে অ্যাসিডিক বেসিক গ্রুপ কটা? একটা। আর অ্যাসিডিক গ্রুপ কটা? দুটা। তাহলে বেসের স্ট্রেংথ বেশি না অ্যাসিডের স্ট্রেংথ বেশি? অ্যাসিড। তাহলে এটা হয়ে গেল অ্যাসিডিক, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। যদি একটা অ্যামিন গ্রুপ আর দুটা কার্বক্সিল গ্রুপ থাকে, মানে মোট কথা অ্যামিন গ্রুপের থেকে যদি কার্বক্সিল গ্রুপ বেশি থাকে, সে দুটা থাকুক তিনটা থাকুক, মোটা ম্যাটার করে না। এখানে বেসিক গ্রুপ কটা? একটা। অ্যাসিডিক গ্রুপ কটা? দুটা। তাহলে অ্যাসিডের স্ট্রেংথ বেশি, তাই এটা হয়ে গেল অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। তো বইতে দেখো তো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কি দেওয়া আছে? বইতে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কি দেওয়া আছে? কোথায় গেল? গ্লুটামিক অ্যাসিড পেয়েছো? এই যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, দেখো গ্লুটামিক অ্যাসিড তোমার হয়ে গেল গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখালাম। আর বেসিক এরটা লেখা আছে লাইসিন, আর নিউট্রালের লেখা আছে ভ্যালিন। সব দেখিয়ে দিয়েছি, দেখো সবগুলো স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি। নিউট্রালের স্ট্রাকচার, এই যে নিউট্রাল ভ্যালিনের স্ট্রাকচার দেখিয়েছি, এই যে দেখো তো ভ্যালিন। যদিও এনসিইআরটি তে ছবিটা নেই, তবুও আমি দেখিয়ে দিলাম। এই যে দেখো ভ্যালিন, ভ্যালিনের আর গ্রুপটা কিন্তু অনেকটাই আলাদা। হুম। কিন্তু একটা অ্যামাইনো, একটা বেসিক, একটা অ্যাসিডিক। আর ইয়ে কি দেওয়া আছে বললাম, অ্যাসিডিক কি দেওয়া আছে? অ্যাসিডিক এক্সাম্পল কি দেওয়া আছে এনসিইআরটি তে? গ্লুটামিক অ্যাসিড। এই যে গ্লুটামিক অ্যাসিড, একটা বেসিক আর দুইটা অ্যাসিডিক, মানে বেসের থেকে অ্যাসিড বেশি। তাহলে তোমার আইডিয়াতে কি বলে বেসিক অ্যামাইনো অ্যাসিড তাহলে কাকে বলবে? যেখানে বেস মানে অ্যামিন গ্রুপটা বেশি থাকবে আর কার্বক্সিল গ্রুপটা তার থেকে কম থাকবে। যেমন এইখানে দেখো ওটা ইয়ে বইতে কি এক্সাম্পল দেওয়া আছে? বেসিক লাইসিন, লাইসিন, এই যে দেখো লাইসিন। দেখো এইটা হচ্ছে স্ট্রাকচারটা আমি চিনিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আলফা কার্বন, এই যে কার্বক্সিল গ্রুপ, এই যে অ্যামিন গ্রুপ, এই যে হাইড্রোজেন, আর এই বাকি গোটাটা হয়ে গেল আর গ্রুপ। বুঝলা? এবার এইখানে দেখো তো অ্যাসিডিক কার্বক্সিল গ্রুপ কটা? একটা। কিন্তু বেসিক গ্রুপ এখানে একটা, আবার দেখো তো এখানেও একটা অ্যামিন গ্রুপ আছে না? তাহলে কটা বেস হয়ে গেল তোমার? দুটা। তাহলে বেসের স্ট্রেংথটা বেশি হয়ে গেল, তাই এটা হয়ে গেল বেসিক অ্যামাইনো অ্যাসিড। কথাটা তুমি বুঝতে পারলে তো? হুম। তাহলে আমরা শিখলাম কি কি শিখলাম একবার আমি এই প্যারাগ্রাফটাতে কি কি আছে একবার বলে দিই। যে আমরা শিখলাম যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার, কোন কোন অ্যামাইনো অ্যাসিড কোথায় গেল, অ্যাসিডিক হয়, কোন কোন অ্যামাইনো অ্যাসিড বেসিক হয়, কোন কোন অ্যামাইনো অ্যাসিড নিউট্রাল হয়। আর আর গ্রুপের উপরে বেস করে অনেক রকমের অনেক কিছু হয়। আর গ্রুপের উপরে বেস করে কত রকমের অ্যামাইনো অ্যাসিড হয় বলো তো? 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। তো তিনটা অ্যামাইনো অ্যাসিড, যেরকম আর গ্রুপে যদি হাইড্রোজেন থাকে গ্লাইসিন, যদি মিথাইল গ্রুপ থাকে অ্যালানিন, যদি হাইড্রক্সি মিথাইল থাকে তাহলে সেরিন, এরকম। আর বাকি যে অ্যাসিডিক গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার বইতে নাই, পড়ারও দরকার নেই, আমি শুধু দেখিয়ে দিলাম। বেসিক লাইসিনের এক্সাম্পল দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া নাই, নিউট্রাল ভ্যালু। এবার দেখো আর একটা অ্যামাইনো অ্যাসিড, আর এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হয় অ্যারোমেটিক। অ্যারোমেটিক হয়, অ্যালিফ্যাটিক হয়। বলছি, অ্যারোমেটিক হয়, অ্যালিফ্যাটিক হয়, হেটেরোসাইক্লিক হয়। ঠিক আছে, আরো অনেক টাইপের অ্যামাইনো অ্যাসিড হয়।
এবার অ্যারোমেটিকে যাওয়ার আগে যদি অ্যালিফ্যাটিকটা বোঝো, এগুলো বইতে নাই, এমনি বলে দিচ্ছি। অ্যালিফ্যাটিক, হেটেরোসাইক্লিক, অ্যালিফ্যাটিক বুঝিয়ে আমি অ্যারোমেটিক বুঝিয়ে দিচ্ছি, তারপরে হেটেরোসাইক্লিক, এগুলো কিছুই নেই এগুলোর মধ্যে। তুমি অ্যারোমেটিকের ডেফিনেশনটা পাশে লিখে রাখো। অ্যারোমেটিক মানে কি? কন্টেন বেনজিন রিং, কন্টেন বেনজিন রিং উইথ অল্টারনেট ডাবল অ্যান্ড সিঙ্গেল বন্ড। এই জিনিসটা পাশে লিখে রাখো। কন্টেন বেনজিন রিং, বেনজিন রিং এর স্ট্রাকচারটাও ড্র করে নিতে পারো। এই যে এরকম তোমরা ক্লাস 10-এ বেনজিন পড়েছো, তাই কি না? যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি যে রিংটা, হেক্সাগোনাল যে রিংটা, ওটাকে বেনজিন রিং বলে। আমি কিন্তু এখানে অ্যারোমেটিক থেকে একটা অ্যারো দিয়েছি কিন্তু, হ্যাঁ, এগুলো দেখো। অ্যারোমেটিক মানেটা কি? অ্যারোমেটিক হয়, অ্যালিফ্যাটিক হয়, হাইড্রোসাইক্লিক হয়। তো এবার জিনিসটাতে চলে আসো। কন্টেইন বেনজিন রিং উইথ অল্টারনেট ডাবল অ্যান্ড সিঙ্গেল বন্ড। এই যে ডাবল বন্ড, এই যে দেখো ডাবল বন্ড, এই যে দুটো বন্ড, এই যে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, এরকম করে হচ্ছে তোমার অল্টারনেট ডাবল বন্ড সিঙ্গেল বন্ড দিয়ে তৈরি, কার্বন হাইড্রোজেন দিয়ে এটা তৈরি হয়। এটাকে বেনজিন রিং বলে। তো তোমার হচ্ছে অ্যালিফ্যাটিক, প্রথমে আগে অ্যালিফ্যাটিক বলি। যদি কোনো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যদি এরকম কার্বন হাইড্রোজেনের লং চেন থাকে, এরকম লং চেন যদি থাকে, মানে লিনিয়ার স্ট্রাকচার যদি হয়, লিনিয়ার মানে কি সোজা স্ট্রাকচার যদি হয়, তাহলে হচ্ছে ওগুলো অ্যালিফ্যাটিক। দেখো বেসিক অ্যালিফ্যাটিক, তারপরে উপরে ছিল অ্যাসিডিক অ্যালিফ্যাটিক। দেখো লিনিয়ার স্ট্রাকচার এগুলো, লম্বা আর ব্রাঞ্চড হবে জাস্ট, কোনো সাইক্লিক রিং টিং কিছু থাকবে না অত। তাহলে এগুলো হচ্ছে তোমার নিউট্রাল অ্যালিফ্যাটিক, বেসিক অ্যাসিডিক অ্যালিফ্যাটিক, বেসিক অ্যালিফ্যাটিক, এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক। ঠিক। এবার হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক তাহলে এবার বুঝে যাওয়া, যে অ্যারোমেটিক মানে কি বুঝালাম, যদি একটা বেনজিন রিং থাকে তাহলে অ্যারোমেটিক। এই তো, আলফা কার্বন, অ্যামিন গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন, এইটা হয়ে গেল আর গ্রুপ। আর গ্রুপের মধ্যে কি আছে? একটা বেনজিন রিং আছে, তাহলে এটাকে বলবো হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। যদি কোনো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা বেনজিন রিং না থেকে একটা বেনজিন রিং আছে, তার সাথে অন্য আর একটা রিংও আছে, তাহলে হয়ে গেল হেটেরোসাইক্লিক। তাহলে হয়ে গেল কি? এই যে দেখো লেখা আছে হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এই যে এটা আলফা কার্বন, এটা অ্যামিন গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন, এইটা হয়ে গেল আর গ্রুপ। আর গ্রুপের মধ্যে এরকম হেটেরোসাইক্লিক রিং থাকবে অ্যালং উইথ বেনজিন, বা শুধু ওটাই থাকতে পারে, বেনজিন রিং থাকলোই না। এটার এক্সাম্পল ট্রিপ্টোফ্যান, এটার এক্সাম্পল হিস্টিডিন। আরো এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হয় সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। এই যে সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড, যদি এই যে আলফা কার্বন, অ্যামিন গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, হাইড্রোজেন, আর গ্রুপের মধ্যে যদি সালফার থাকে, সালফার যদি আর গ্রুপের মধ্যে কোথাও সালফার থাকে, তাহলে এগুলো সালফার কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড। এগুলো আরো অনেক রকমের, টোটাল এগুলো সবগুলো যদি কাউন্ট করাই, তাহলে দেখবা 20টা অ্যামাইনো অ্যাসিড এতক্ষণ পর্যন্ত শিখলাম। তাহলে এখানে কত রকমের অ্যামাইনো অ্যাসিড শিখলাম? অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক, হেটেরোসাইক্লিক, একটা আর একটা কি লিখলাম? সালফার কন্টেইনিং, কন্টেইনিং, আর একটা কি শিখলাম? অ্যারোমেটিক। তো তোমাদের এনসিইআরটি তে শুধু কোনটা আছে? অ্যারোমেটিকটা আছে। অ্যারোমেটিকের এক্সাম্পল গুলো মনে রাখবা: টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান। এত অবধি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, অ্যামাইনো অ্যাসিডের একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা, এবার বলো তো, আমি তোমাদেরকে একটা জিনিস শিখালাম। ধরে নাও এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই যে কার্বন, এইখানে মনে করো কার্বনের সাথে একটা অ্যামিন গ্রুপ NH2, কার্বনের সাথে একটা হাইড্রক্সিল গ্রুপ COOH, একটা আর গ্রুপ, এই যে আর, দেখো, আর একটা হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেনটাকে নিচে আলাদা করে না লিখে, নিচে আলাদা করে না লিখে এই সাইডে এখানে সি এর পাশে লিখে দিলাম, যাতে এই ছবিগুলোর সাথে ম্যাচ, মানে বুঝতে পারো। সব কিন্তু ঠিকই আছে, খালি হাইড্রোজেনটাকে আলাদা করে বন্ড না করে সি এর সাথে লিখে দিলাম।
এবার আমি কি বললাম, NH2 এ কি করতে পারে, হাইড্রোজেন আয়ন নিতে পারে। এই যে দেখো NH3+ হয়ে গেছে। আর COOH কি করতে পারে, হাইড্রোজেন আয়ন ছাড়তে পারে, যদি ছাড়ে তাহলে COO- হতে পারে। সেই জন্য অ্যামাইনো অ্যাসিড একসাথে, এক সাইডে পজিটিভ চার্জ, এক সাইডে নেগেটিভ চার্জ, এই ফর্মটাকে যেন কি ফর্ম বলে বললাম, বলেছিলাম কি ফর্ম বলে, জুইটার আয়নিক ফর্ম। বি যে স্ট্রাকচারটা, বিটা হচ্ছে, এই যে বি নাম্বারটা হচ্ছে জুইটার আয়নিক ফর্ম। তাহলে এত অবধি থাকলো। এর পরের দিন আমি তোমাদেরকে প্রোটিনের স্ট্রাকচারটা পড়াবো, অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিভাবে প্রোটিন তৈরি হয়।